এই যে মহারানী, বাকি কাজ কখন করবি শুনি? আঙিনা ঝাড়ু দিতে কি দিনটা শেষ করে ফেলবি? রান্নাটা করবি কখন? একটু পরে তো টুনটুন এসে খেতে চাইবে, তখন আমি টুনটুনকে কি খেতে দিব? হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি রান্না করছি গিয়ে। একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয় তোর? হ্যাঁ মা, আমি তো সকালে ঘুম থেকে উঠি, সে ভোরে ঘুম থেকে উঠে সব কাজ করেছি। খুব কথা হয়েছে না, মুখে একেবারে বুলি ফুটেছে। বলি, হাতির পাঁচ পা দেখেছিস নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি রান্না করে ঘরে নিয়ে আয়, নয়তো তোর চোপা আজ আমি ভেঙেই ফেলবো। এ কথা বলে টুকির মা সেখান থেকে চলে যায় আর টুকি সব কাজ গুছিয়ে রান্না করে ঘরে নিয়ে যায়। মা, এই নাও তোমাদের খাবার, এবার তোমরা খেয়ে নাও। এত সময় পর মহারানীর খাবার নিয়ে আসার সময় হলো। বলি, আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না, তা কি তুই জানিস না? ও জানবে কি করে মা? ওই মাথায় কিছু আছে নাকি? আর দেখো, ওই গায়ে কি ছিঁড়ি, কি কালো দেখতে, ছি ছি। এই, এখান থেকে তাড়াতাড়ি চলে যা, না হলে খাবার আমাদের গলা দিয়ে নামবে না। আমি মোটেও কালো নই, আমার বাবা বলতো আমি দেখতে একদম রাজকন্যার মতো। রাজকন্যাই তো, আমার বাসায় কালো রাজকন্যা। এই শোন, কাপড় কাচতে হবে, তাড়াতাড়ি গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। এরপর টুকি কাপড় নিয়ে নদীর পাড়ে কাপড় কাচতে যায়। তখন টুকি নদীর পাশে একটা বাড়ি দেখতে পায়। এখানে এত সুন্দর একটা বাড়ি আছে, কই আগে তো কখনো চোখে পড়েনি। আর নদীর পানিতে কি সুন্দর একটা পেয়ারা গাছ, কত পেয়ারা ধরেছে গাছটাতে। কিন্তু কে থাকে এই বাড়িতে? আমি এই বাড়িতে থাকি রে দিদি ভাই, তা তুই আমাকে একটা কাজ করে দিতে পারবি? বল তো। কি কাজ ঠাম্মি, আমাকে বলো, আমি নিশ্চয় করে দিব। আমার তো অনেক বয়স হয়েছে দিদি ভাই, তাই আমি নদীতে নামতে পারি না। তুই যদি আমাকে একটু নদী থেকে পানি এনে দিতি, তাহলে আমার খুব উপকার হতো। তুমি কোনো চিন্তা করো না ঠাম্মি, আমি তোমাকে এক্ষুনি নদী থেকে পানি এনে দিচ্ছি। এরপর টুকি একটা পাত্র নিয়ে নদী থেকে পানি এনে মিনু বৃদ্ধাকে দেয়। তুই অনেক ভালো রে দিদি ভাই, বেঁচে থাক, বেঁচে থাক দিদি ভাই, বেঁচে থাক। এবার আমাকে যেতে হবে ঠাম্মি, নয়তো মা আমাকে অনেক বকবে। এই মুখপুরি, খুব তো বসে বসে আরাম করছিস দেখি, সকাল থেকে এই কাপড়গুলো পরে আছে। কই, এই কাপড়গুলো কি তোর মরা মা এসে কেচে দিবে নাকি? হ্যাঁ, এসব তুমি কি বলছো মা? আমি তো সব কাজ গুছিয়ে মাত্রই এসে বসলাম, আর তুমি আমাকে আমার মরা মা নিয়ে কথা বলছো? তুমি আমাকে এমনি বললেই তো আমি কাপড়গুলো কেচে দিতাম। দাও, আমি এক্ষুনি কাপড় কেচে এনে দিচ্ছি। এরপর টুকি কাপড়গুলো নিয়ে নদীর পাড়ে চলে যায়। ও বাবা, কিছুই ভালো লাগে না, আমি বরং ঠাম্মির কাছে গিয়ে একটু বসি। ঠাম্মি, ও ঠাম্মি, কোথায় গেলি গো? কোথাও যাইনি রে দিদি ভাই, এই বাড়ি ছেড়ে আর কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। চল উঠোনে গিয়ে একটু বসি। জানো ঠাম্মি, বাড়িতে একটু বসার সময়ও পাই না, একটু কাজ করি তবুও মা বলে আমি নাকি বসে থাকি, আমাকে ঠিক করে একটু খেতেও দেয় না। আমি দেখতে কালো বলে কেউ আমাকে ভালোবাসে না। কাঁদিস না দিদি ভাই, কাঁদিস না, তুই কাঁদলে যে আমার ভালো লাগে না। দাঁড়া, আমি তোকে এই পানিতে থাকা পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে দেই, তোর খুব ভালো লাগবে। পেয়ারা গাছ, তুই আমার দিদি ভাইকে দুটো পেয়ারা দে দেখি, আমার দিদি ভাইয়ের খুব খিদে পেয়েছে।
মিনু বৃদ্ধা এই কথা বলার সঙ্গে সঙ্গে পানিতে থাকা পেয়ারা গাছ থেকে দুটো পেয়ারা টুকির কাছে চলে আসে। একে ঠাম্মি বলার সাথে সাথে দেখছি দুটো পেয়ারা এসে হাজির হয়েছে। ঠাম্মি, পেয়ারা গাছটা তো দেখছি তোমার খুব কথা শোনে। তা তো তুই ঠিক কথা বলেছিস দিদি ভাই, কিন্তু এই পেয়ারা গাছ যে সাধারণ পেয়ারা গাছ নয়। এই পানিতে থাকা পেয়ারা গাছটা জাদুর পেয়ারা গাছ। ঠাম্মি, তুমি সত্যি বলছো এটা জাদুর পেয়ারা গাছ? হ্যাঁ দিদি ভাই, আমি সত্যি কথা বলছি। আর এই পেয়ারা খেতে অনেক মিষ্টি। আর যার মনে যত পাপে ভরা সে যদি এই পেয়ারা খায় তবে সে কালো হয়ে যাবে, আর তার সারা শরীরে কাঁটার মতো ফুটবে, কিন্তু সেই কাঁটা কেউ দেখতে পাবে না। ঠাম্মি, তুমি অনেক ভালো, আর এই পেয়ারা গাছটাও তোমার মতোই ভালো। শোন দিদি ভাই, আজ থেকে তুই কোনো কাজ করবি না, সব কাজ এই পানিতে থাকা পেয়ারা গাছটাই করে দিবে। হ্যাঁ ছোট পাখি, আমি প্রতিদিন তোমার কাপড় কেচে ধুয়ে দিব, তোমার যাবতীয় সব কাজ করে দিব, আর তোমাকে তোমার বাড়িতেও পৌঁছে দিব। ও মা, তাই বুঝি? তাহলে তো আমাদের কোনো কষ্টই হবে না। তোমাকে অনেক ধন্যবাদ গাছ বন্ধু। দাঁড়াও, আমি তোমার কাপড় এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এরপর পানিতে থাকা পেয়ারা গাছ জাদু করে টুকির সব কাপড় পরিষ্কার করে দেয়। এই নাও, তোমার সব কাপড় কাচা শেষ। এবার তোমাকে আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি। এই পেয়ারা তোমাকে বাড়িতে পৌঁছে দিবে, আর তোমাকে কেউ কোনো কাজ দিলে তুমি এই পেয়ারাতে করে আমার এখানে আসবে, আমি সব কাজ করে দিব। ঠিক আছে গাছ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এই নবাবের মেয়ে, কাপড় ধুতে এতক্ষণ সময় লাগে বুঝি? বাকি কাজগুলো কে করবে শুনি? যা তাড়াতাড়ি গিয়ে রান্না বসা। ঠিক আছে মা, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। এরপর টুকি রান্নাঘরে যায়, আর রান্নাঘর থেকে সবজি নিয়ে টুকি পেয়ারাতে করে পেয়ারা গাছের কাছে যায়। গাছ বন্ধু, তুমি আমার সবজিগুলো কেটে তাড়াতাড়ি রান্না করে দাও না। ঠিক আছে ছোট পাখি, তাই হবে। পানিতে থাকা পেয়ারা গাছটি তার জাদু দিয়ে সাথে সাথে রান্না করে দেয়, আর টুকি সেই রান্না করা খাবার নিয়ে বাড়িতে চলে যায়। মা, এই নাও খাবার। কি রে টুকি, তুই আজ এত তাড়াতাড়ি রান্না করলি কিভাবে? মা, তাড়াতাড়ি করলেও বকা দাও, আবার দেরি করে করলেও বকা দাও। হয়ে গেছে যখন, তখন এত কথা না বলে খেয়ে নাও না মা। মা, ব্যাপারটা একদমই সুবিধা লাগছে না, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে মা। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস। দাঁড়া, আমি দেখছি কি করা যায়। এরপর টুনি টুকিকে ডাকে, আর টুকিকে অনেকগুলো থালা বাসন পরিষ্কার করতে দেয়, আর টুকি থালা বাসন নিয়ে পেয়ারাতে করে নদীর পাড়ে যায়, আর তা দূর থেকে টুনটুন ও টুনি দেখে ফেলে। ও আচ্ছা, তাহলে টুকির তাড়াতাড়ি কাজ করার রহস্য এটাই। এভাবেই সেই দিনটি কেটে যায়। কি রে টুকি, তুই কি ভেবেছিস আমরা তোর তাড়াতাড়ি কাজ করার রহস্য জানতে পারবো না? আমরা সব জেনে গেছি। আজই আমি ওই পানিতে থাকা পেয়ারা গাছ কেটে ফেলবো, তারপর দেখবো কে তোকে সাহায্য করে। মা, তুমি এমনটা করো না, দয়া করে এমনটা করো না মা। টুকি পেয়ারা গাছ কাটার কথা শুনে অনেক কাঁদতে থাকে, আর তার মাকে গাছটা কাটতে বারণ করে, কিন্তু টুনি কোনো কথাই শোনে না। মা, তোমার পায়ে পড়ি, তুমি গাছটা কেটো না। মা, গাছটাতে দেখো কত পেয়ারা। গাছটা কাটার আগে চলো না মা, আমরা দুটো পেয়ারা খাই। ঠিক আছে মা, চল পেয়ারা খাই।
এরপর টুনি ও টুনটুন যেই না পেয়ারা খায় আর সাথে সাথে তারা দুজনে কালো হয়ে যায় আর টুকি ফর্সা হয়ে যায়। কি সর্বনাশ হলো আমাদের, আমরা যে কালো হয়ে গেলাম, আমরা কালো হয়ে গেলাম কি করে? তবে কি এই পেয়ারা খেয়ে আমাদের এই অবস্থা হলো? আর শরীরে এত যন্ত্রণা কেন হচ্ছে? আর টুকি টুকি কি করে ফর্সা হয়ে গেল? তোরা অনেক পাপ করেছিস আর তাই আমি তোদের শাস্তি দিয়েছি। টুকি মা, তুই আমাদের ক্ষমা করে দে, আমরা আর তোর সাথে খারাপ ব্যবহার করব না। তুই দয়া করে পানিতে থাকা পেয়ারা গাছকে বল না আমাদের আগের মতো করে দিতে, আমরা যে আমাদের ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে মা, তোমরা কেঁদো না, আমি পেয়ারা গাছকে বলছি তোমাদের আগের রূপে ফিরিয়ে দিতে। এরপর টুকি পানিতে থাকা পেয়ারা গাছকে বলে টুনি ও টুনটুনকে আগের রূপ ফিরিয়ে দিতে, আর পেয়ারা গাছ টুনি ও টুনটুনকে আগের রূপ ফিরিয়ে দেয়। আর এরপর থেকে টুনি ও টুনটুন সৎ পাখি হয়ে যায়। ঘর নিয়ে যান, ঘর, পাকাপোক্ত কাঠের ঘর। সামনে তো বর্ষা আসছে, তখন তো প্রায় কম বেশি সবারই ঘরের প্রয়োজন হয়। তাই আগে থেকে যদি ঘর কিনে মজুত করে রাখেন তাহলে আপনাদেরই অনেক লাভ হবে। আসুন আসুন, তাড়াতাড়ি চলে আসুন আমার কাছে। বাবা টোনা, তোর কাঠের ঘরগুলো তো অনেক সুন্দর আর দেখে তো অনেক মজবুতি মনে হচ্ছে। তা তোর ঘরগুলোর দাম কত রে? না গো বান্টি দাদা, মাত্র 100 টাকা করে। এত সুন্দর ঘর এত কম দামে? দে তো দে, আমার দুটো ঘর দে। টোনা দাদা, আমাকেও দাও তো দুটো ঘর। টোনা একে একে সবাইকে ঘর দিতে থাকে আর সবাই সুন্দর ঘর দেখে দামের পাশাপাশি খুশি হয়ে টোনাকে অনেক বকশিসও দেয়। আর টোনা প্রথম দিনই এত টাকা আর বকশিস পেয়ে ভীষণ খুশি হয়ে বাড়ি ফিরে যায়। দেখো বউ, আজ আমি কত টাকা পেয়েছি। নাও, এই সব টাকা আর বকশিস তোমার কাছে রেখে দাও, কারণ এই ঘর বানানোর বুদ্ধিটা তো তোমারই ছিল বলো। তুমি যদি আমাকে ঘরগুলো বানিয়ে না দিতে তাহলে আমি এত টাকা কখনোই কামাতে পেতাম না। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। এবার হাত মুখ ধুয়ে এসো তো, আমার খুব ক্ষুধা পেয়েছে, একসাথে খাবার খাবো কেমন? ঠিক আছে সোনা বউ আমার, এই তো আমি যাব আর হাত মুখ ধুয়ে চলে আসবো। টোনা তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে নেয়, তারপর দুজনে মিলে খেতে বসে পড়ে। দেখতে দেখতে গভীর রাত হয়ে আসে আর তখনই গহীন জঙ্গলে কারো যেন বিচরণের আওয়াজ শুনতে পাওয়া যায়। আজ ঘোর অমাবস্যার রাত, আর এই রাতেই আমাকে আমার আসল কাজ সেরে নিতে হবে, আর তারপর দিনের আলোতে প্রকাশ্যে আসতে হবে। হা 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 হা। কবিরাজ তার ভয়ঙ্কর চেহারা নিয়ে এদিকে সেদিকে হাঁটতে থাকে আর কি যেন একটা খুঁজতে থাকে। এদিকে তখনই চারপাশ আরো গাঢ় অন্ধকার হয়ে আসে। কিছু পাখি একটা লাশ নিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিল শ্মশানের দিকে। এই তোরা পা চালিয়ে চল, আজ তো অমাবস্যা। শুনেছি অমাবস্যার রাতে সব ভূতেরা জেগে ওঠে আর পাখিদের ক্ষতি করে দেয়। বান্টি দাদা, কেন জানি আমার পাটা খুব ভারী হয়ে আসছে, আমার খুব ভয়ও লাগছে। চলো না, আমরা এই লাশটাকে এখানে রেখেই চলে যাই, কাল সকাল না হয় এসে একে শ্মশানে নিলেই হবে। বান্টি দাদা, কালু কথাটা একদম মন্দ বলেনি, চলো আমরা চলে যাই। আচ্ছা চলো তাহলে। এরপর সব পাখিরা লাশটা রেখে দ্রুত পায়ে সেখান থেকে পালিয়ে যায়। কবিরাজ পাশ থেকে এসব কিছু দেখছিল। পাখিরা সেখান থেকে চলে যাওয়ার পরপরই কবিরাজ লাশের কাছে চলে আসে। এত তাড়াতাড়ি যে আমি লাশ পেয়ে যাব সেটা আবার বিনা পরিশ্রমে, তা আমি কল্পনাও করতে পারিনি। হা 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 হা। এরপর কবিরাজ লাশটাকে নিয়ে তার গুহায় চলে আসে আর লাশটাকে তার সামনে শুইয়ে রেখে তন্ত্র মন্ত্র উচ্চারণ করতে থাকে। আর তখনই ঘটে এক ভয়ঙ্কর অলৌকিক ঘটনা। লাশের ভেতর থেকে লাশের আত্মা বেরিয়ে কবিরাজের সামনে এসে বসে। মালিক বলুন, আমি এখন আপনার কি উপকারে আসতে পারি? তুই হলি আমার হাতিয়ার, আর আমি তোকে আমার সে আসল কাজটাতেই কাজে লাগাবো।
তার আগ মুহূর্ত পর্যন্ত তুই আমার সাথে আমার ছায়া হয়ে থাকবি। আমি যখন যা বলবো তুই তাই করবি। যথাজ্ঞা মালিক। এরপর কবিরাজ আত্মাকে নিজের বশে এনে রাখে আর এদিকে দেখতে দেখতে সকাল হয়। রাতে যারা লাশ ফেলে রেখে গিয়েছিল তারা আবার সেই জায়গায় আসে লাশটাকে দাহ করার জন্য, কিন্তু সেখানে গিয়ে তাদের সবার চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। দাদারা, লাশটা কোথায় চলে গেল? সারা রাতে এখানে কোনো সাধারণ পাখি এসেছিল বলে তো মনে হয় না, আর লাশটা তো হাঁটতেও পারবে না। তাহলে লাশটা কোথায় চলে গেল? আমার তো মনে হচ্ছে কোনো দুষ্ট ভূতের কাজ এটা। তখনই সেখানে কবিরাজ আসে আর সাথে আত্মাও আসে, কিন্তু কবিরাজ ছাড়া আত্মাকে আর কেউ দেখতে পারে না। এরপর আত্মা ওদের তুলে তুলে আছাড় দিতে থাকে। ওরে বাবারে, ওরে বাবারে, কে আমাদের তুলে আছাড় দিচ্ছে? এই সাহস থাকে তো আমাদের সামনে এসো। তোদের মতো ভীতু আর মূর্খদের শাস্তি দিয়েছে আত্মা। কে 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 আপনি? আর কাকে দিয়ে আপনি আমাদের মার খাওয়াচ্ছেন? বলুন, বলুন তো, তাড়াতাড়ি বলুন বলছি, নয়তো। চুপ মূর্খের দল! কাল রাতে তোরা যে লাশটাকে এখানে ফেলে রেখে গিয়েছিলি, আমি তার সৎকার করিয়েছি। আর তোদের এমন নিষ্ঠুর আচরণের কারণেই ওই পাখির আত্মা রেগে গিয়েছে আর তোদের মারছে। তাহলে আমরা কেন সেই আত্মাকে দেখতে পাচ্ছি না? তোরা পাপিষ্ঠ, তাই দেখতে পাচ্ছিস না। এবার ছাড়ো সব। আমি হলাম ঝংকার কবিরাজ আর তোদের জঙ্গলের রক্ষা কবচ। আপনি আবার কি করে জঙ্গল রক্ষা করবেন? মূর্খ পাখি, তোর সাহস কি করে হয় আমার মুখের ওপর উল্টা প্রশ্ন করার? ওরে বাবা রে, ওরে মা রে! কবিরাজ বাবা, কবিরাজ বাবা, বাঁচান আমাদের! এই আত্মা যে আবারও আমাদের মারছে বাবা। আগে বল, তোরা আমার কথা শুনবি, আমাকে সাহায্য করবি? হ্যাঁ হ্যাঁ, আমরা সব কথা শুনবো আপনার। এরপর কবিরাজ ওদের ছেড়ে দেয় আর বলতে থাকে, আমি তোদের সব ভালো মন্দ দিক দেখবো। তোরা শুধু আমার জন্য রোজ ভালো মন্দ খাবার আর সাথে অর্থ করে নিয়ে আসবি। সবাই কবিরাজের কথায় রাজি হয়ে সেখান থেকে চলে যায় আর জঙ্গলের সবাইকে গিয়ে সবটা খুলে বলে। সব শুনে সবাই অনেক ভয় পেয়ে যায় আর কবিরাজের কথা মতো সবাই কাজ করতে থাকে। আয়, তোরা সবাই আমার ভিতরে আয়, আমাকে আরো শক্তিশালী করে তোল। আমি সর্বশক্তিমান হতে চাই, আত্মা আর পাখিদের আমার দখলে রাখতে চাই। আয়! এরপর কবিরাজের ভেতরে সব আত্মা ঢুকে যায়। দেখতে দেখতে সকাল হয়ে আসে। এদিকে টোনা রোজ কাঠের ঘর বানিয়ে তা বাজারে নিয়ে বিক্রি করতে থাকে, আর কাঠের ঘর বেশি দামে বিক্রি হতে দেখে কালু কাক মনে মনে ভাবতে থাকে, এই শালা টোনা তো কাঠের ঘর বিক্রি করে অনেক বড়লোক হয়ে যাচ্ছে, আর আমি যেমন গরিব তেমনই তো রয়ে গেলাম। না, আজ রাতে ওর ঘরগুলো নষ্ট করে দিতে হবে, যাতে করে ও আর টাকা ইনকাম করতে না পারে। কালু কাক রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। এদিকে কবিরাজ সারাদিন চুপ করে ঘরে বসে থাকে আর নিজের শক্তি বাড়াতে থাকে। আবার দিন গড়িয়ে রাত হয়। কালু কাক টোনার বাড়ির দিকে যেতে থাকে। এ কি, এই কবিরাজের ঘর থেকে কেমন যেন আওয়াজ ভেসে আসছে, আর এগুলো পাখির আওয়াজ বলে একেবারে তো মনে হচ্ছে না। দেখি তো একবার জানালা দিয়ে উঁকি মেরে। ওরে মারে, এ আমি কি দেখছি? আমার নিজের চোখেই তো আমি বিশ্বাস করতে পারছি না। আজ থেকে আমি পূর্ণ শক্তির অধিকারী হয়ে যাব। আমাকে এই জঙ্গল ধ্বংস করার থেকে কেউ আর আটকাতে পারবে না। হা 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 হা। এ আমি কি শুনছি? এখন আমি কি করব? না, এখন আর টোনার ক্ষতির কথা চিন্তা করলে একদম চলবে না। আমি বরং একে দমানোর চেষ্টা করি। কালু কাক উড়ে টোনার বাড়িতে যায় আর সব কথা টোনাকে খুলে বলে। এরপর আস্তে আস্তে জঙ্গলে সবার মাঝে এই বিষয়টা জানাজানি হয়ে যায়।
তোমরা শোনো, ওই কবিরাজ তো এখনো শক্তিশালী হয়ে উঠতে পারেনি। তার আগে আমাদের ওই কাঠের ঘরে আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিতে হবে। টুনি কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমাদের আর একদম দেরি করলে চলবে না, এক্ষুনি আমাদের কাজটা সেরে ফেলতে হবে। সবাই টুনির কথা মতো মশালে আগুন নিয়ে কবিরাজের কাঠের ঘরের কাছে যায়। আর কবিরাজ কিছু বুঝে ওঠার আগেই ওরা ঘরে আগুন লাগিয়ে দেয়। এ কি, আমাকে আগুন কে লাগিয়ে দিল? আর আগুনে তো আমার কোনো শক্তি কাজ করে না। এবার তাহলে আমার কি হবে? আমি তো কিছুতেই বের হতে পারছি না। আর আত্মারা সব কোথায় চলে গেল? কেউ আমাকে বাঁচাও। কবিরাজ চিৎকার করতে করতে পুরো ছাই হয়ে যায় আর সব পাখিরা হাঁপ ছেড়ে বাঁচে। বন্ধুরা, আমরা কিন্তু জঙ্গলের প্রতিটা পাখিকেই অনেক সুখে রেখেছি বলো। অসময়ে একদম বৃষ্টি দেইনি, কিন্তু এবার মনে হচ্ছে বৃষ্টি না দিলে আমার মনটা একদম শান্ত হবে না। শুধু কি তোর মন রে, আমাদের মনটাও তো কোনো শান্তি পাবে না। তাহলে আর দেরি কিসে? তাহলে আমরা আজ রাত থেকে বৃষ্টি দেওয়া শুরু করি। আচ্ছা আচ্ছা, তোরা যা বলছিস তাই হবে। এরপর তিন মেঘ পাখিদের ক্ষতি করার জন্য নিজেদের প্রস্তুত করতে থাকে। এদিকে জঙ্গলের পাখিরা টোনা, আমাদের টমেটো জমির সবগুলো টমেটোই পেকে গিয়েছে। ওগুলোকে কাল শহরে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করে দিয়ে এসো। তাতে করে কটা টাকা একটু লাভ হবে। কিন্তু এই জঙ্গলে তো আর তা সম্ভব নয়। আমি বরং আজ রাতেই বস্তাগুলো ঠিক করে রাখি, আর ইগল দাদার উড়ন্ত মাদুরের কথা বলে আসি। মাদুরে করে সবগুলো টমেটো নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসবো। এখন আবার কে এলো? দাঁড়াও, আমি এক্ষুনি দরজাটা খুলছি। এরপর টুনি গিয়ে দরজা খুলে দেয়। আর তখনই কালো ভেতরে চলে আসে। টোনা দাদা, আমার মেয়েটা ভীষণ অসুস্থ। আমি কাল শহরে যেতে পারবো না। তুমি আমাকে একটা সাহায্য করবে গো টোনা দাদা? অবশ্যই করব সাহায্য। কি সাহায্য বল আমায়? আমার জমিতেও কিছু টমেটো হয়েছে। তুমি আমার টমেটোগুলো নিয়ে একটু শহরে বিক্রি করে দিবে? আচ্ছা ঠিক আছে রে, আমি বিক্রি করে দিব। কালু দাদা, তুমি এবার বসো। অনেক তো গরম পড়েছে, আমি তোমাদের লেবুর শরবত খাওয়াই। না না টুনি দিদি, আজ আর নয়, অন্য কোনোদিন এসে খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে সকাল সকাল জমিতে চলে এসো কালু, কেমন? আচ্ছা ঠিক আছে দাদা। এরপর কালু কাক চলে যায়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। এদিকে তিন মেঘ বন্ধু মুষলধারে বৃষ্টি দেওয়া শুরু করে। তিন বন্ধু বৃষ্টি দিতে থাকে আর বলতে থাকে, আহা, এসব ফসলগুলোতে অতিরিক্ত জল দেওয়া যে কত মজা! তাহলে তো আমি তা কোনোদিনও বুঝতেই পারতাম না। কি যে ভালো লাগছে, কি যে ভালো লাগছে। আমরা আজ সারা রাত আর কোনোভাবে বৃষ্টি দেওয়া বন্ধ করব না। ওরা তিন মেঘ বন্ধু মিলে সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি দিতে থাকে। এতে করে জঙ্গলের সব পাখিদের ফসলগুলো ভেসে যায়। দেখতে দেখতে সকাল হয়ে আসে। সবাই নিজেদের জমিতে গিয়ে কাটতে শুরু করে। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার সব ফসল যে নষ্ট হয়ে গেল। ভেবেছিলাম এবারে ফসল বিক্রির টাকা দিয়ে আমি আমার মেয়েটাকে একটা ভালো ডাক্তার দেখাবো, কিন্তু আজ এটা আমার কি হলো! এখন আমি আমার মেয়ের চিকিৎসা কি করে করাবো? হায় হায় রে!
টুনি, আমারও যে সব শেষ হয়ে গেল। এরপর থেকে জমি চাষ করার মতো যে আমার আর কোনো টাকাই রইলো না। সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। এই তোরা দেখ দেখ, ওই পাখিটা কেমন বোকার মতো করে কাঁদছে। চল আমরা সারাদিন আরো তীব্র বৃষ্টি দিব, তাহলে এরা আরো কাঁদবে, তখন আমাদের আরো ভালো লাগবে। না, চল আজ আমরা বৃষ্টি দেওয়া বন্ধ করে দেই, কাল না হয় আবার বৃষ্টি দেওয়া যাবে। এভাবে এত ক্ষতি করা একদম ঠিক হবে না রে। তা সবাই ময়ূরের নাচ দেখে ভীষণ রেগে যায়। আমরা সবাই নিজেদের সর্বনাশ নিয়ে কান্না করছি, আর তুই কিনা ধেই ধেই করে নাচছিস। এখন তো মনে হচ্ছে তোর কারণে আমাদের এত বড় ক্ষতি হয়েছে। তোরা দেখলি আমাদের বন্ধু ময়ূরকে কেমন কথা শোনাচ্ছে পাখিগুলো। চল এক্ষুনি আমরা বাস দিতে থাকি। তিন মেঘ কোনো কিছু আর চিন্তা না করে ওরা বাস দিতে থাকে। আর সেই বাজে প্রভাবে কালু কাক মারা যায়, আর সবাই কোনো রকমে সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। এদিকে তিন মেঘ বৃষ্টি দেওয়া বন্ধ করে বিশ্রাম নিতে চলে যায়। দেখতে দেখতে দুদিন কেটে যায়। আর এদিকে জলও শুকিয়ে যায়। টোনা, জলগুলো তো সব শুকিয়ে গেছে, চলো আমরা আবার চাষ করি। চাষ করেই বা কি হবে? মেঘ তো আবার জল দিয়ে সব ভাসিয়ে দিবে বলো। কিন্তু এভাবে তো আমরা হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, তাই না? এটা ছাড়া আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না গো। আমি উড়ন্ত মাদুরি করে মেঘের কাছে যাব আর ওদের কাছে অনুরোধ করব, তাহলে ওরা আমাদের বৃষ্টি দিবে না। যাও আর দেখো কি বলে। টনি উড়ন্ত মাদুরে করে মেঘেদের কাছে যায়। মেঘেরা টুনিকে দেখে ভীষণ রেগে যায়। হ্যাঁ রে, তুই কোন সাহসে আমাদের কাছে এসেছিস বলতো? এবার তো তোকে বাস দিয়ে মাটিতে ফেলে দিব আমরা। তোমরা দয়া করে আমার কথাটা একটু শোনো, দয়া করে একটু শোনো। আচ্ছা ঠিক আছে, বল দেখি তুই কি বলতে চাস। তোমাদের অসময়ের বৃষ্টির কারণে আমরা সব পাখিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। শোন, আমাদের মজা চাই মজা, বুঝেছিস? এতে করে কার কি হলো তা আমাদের দেখার বিষয় নেই। আমার দেখার বিষয় আছে। এভাবে নিজের সুখের জন্য অন্যের সুখ কেড়ে নেওয়ার কোনো মানে হয় না। টুনি পাখি, তুমি জঙ্গলে ফিরে যাও আর ফসল ফলানো শুরু করো। এসব তুই কি বলছিস নীলমেঘ? আমি ঠিকই বলছি, আর আশা করব তোরা আমার কথা শুনবি। আচ্ছা ঠিক আছে। টুনি পাখি, এবার তুমি ফিরে যাও। তোমাদের অনেক ধন্যবাদ। এরপর টনি খুশি হয়ে জঙ্গলে ফিরে আসে। আর ওরা আবারও আগের মতো সবাই ফসল ফলাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।